আহ, আমার টুনটুনি, আমার আমার সব চলে গেল। এখন আমি কি করব? আমি এখন কিভাবে আমার আমার মান সম্মান সব। কিভাবে এত গ্রেট মিস্টেক করলাম যে? তার আগেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো বকুল, চোখে রাগ, কণ্ঠে বাষ্প মিশে। আর কতবার এক বলে আওড়াবেন? এই সময় তো ভুদাইয়ের মতো দাঁড়িয়েছিলেন হাত গুটিয়ে, এখন বলে কি লাভ? আমি ভুদাই? এগিয়ে এলো কয়েক পা, বকুলও সমান তেজে বলল, তা নয় তো কি? দেখছেন আপারের অবস্থা। ওকে তো প্রথমেই টেনে হিঁচড়ে বাইরে বের করে দরজা আটকানো উচিত ছিল। ওকে দেখে আপা উত্তেজিত হলো। ভাগ্যিস একটা বিপদ হয়নি। শান্ত আহাম্মক বনে গেল। শান্ত মাথা চুলকে নিল। ওই সময় পরিস্থিতি এত জটিল আর আকস্মিক ছিল যে বোধ বুদ্ধি সব হাওয়ায় মিলিয়েছিল। তার উপর দীক্ষার এই রূপ তার কাছে একেবারেই নতুন। সবসময় মিষ্টভাষী, ভদ্র, নরম দীক্ষা যে এইভাবে আগ্নেয়গিরি রূপ নিতে পারে তা যেন স্বপ্নেও ভাবতে পারে না শান্ত। তার দিকে, তার কথার দিকেই যত মনোযোগ ছিল তার। বকুল বলল, তখন হাবার মতো দাঁড়িয়ে রয়েছেন আর গ্রেট মিস্টেক করছেন। এক কথায় 100 বার শুনতে ভালো লাগে না। যান, বাড়িতে যান। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? না, ভদ্র ভাষায় গেট আউট বলছি। আমি বুঝলাম না। তুই তো এমন ছিলি না রে বকুল, আমাকে যা তা বলিস, আবার তাড়ায় দেস। হঠাৎ করে তোর হয়েছেটা কি? ভূত চাপছে মাথায়? তাই তো মনে হচ্ছে, কিন্তু ভূত না পেতনি, পেতনির মতো ব্যবহার। বকুল কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকালে। আমি পেতনি? আমার ব্যবহার পেতনির মতো? শান্ত মাথা ঝাঁকালো, যেন ভীষণ বড় সত্য একটা কথা বলে ফেলেছে সে। অবশ্যই, মনে কষ্ট পাইলেও সত্যি তোর আচরণ হয়েছে পাগলা কুত্তার মতো, দেখলেই গেউ গেউ করে। রাগে ফেটে পড়ল বকুল। বড় আপার সামনে কি সুন্দর গলে গলে কথা বলতে পারে, আর বকুলের সামনে তেজ। তোর তেজের আমি ডট ডট ডট। বকুল চোখ রাঙালো। আমি পাগল কুত্তা তো। পাগল কুত্তারে যাকে তাকে কামড়ে দেয়, জানেন তো? ভাগেন তার আগেই। শান্ত কাজলের দিকে ভ্রু কুচকে তাকালো। তোর বোনের মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে মনে হয়, টাইট দিস। না পালে আমারে ডাকিস। আমি শান্ত। মানুষের ঘরে পা ফেলার জন্য কত দৌড়াদৌড়ি, আগতি মিনতি করা হয়, সে আমাকে কিনা তোর বোন গেট আউট বলে? দেখি কোন শান্ত আসে এখানে, দেখি আমি। কাজলও কিচ্ছু বলল না, বরং দ্রুত পা চালিয়ে অন্যদিকে চলল। ঘরের অশান্তিতেই ভালো লাগছে না, আবার এই অশান্তি। বকুলও মাসা দাঁড়াবার মতো ভঙ্গি করে বলল, আরে যান, সকাল না হতে হতেই মুখটা নিয়ে আবার ছুটে আসবেন। জানাই আছে। যান তো যান, আর জ্বালা দিয়েন না। আমি জ্বালাতেই আমি মুখ উঠে চলে আসি? হ্যাঁ, আচ্ছা। শান্তর এত রাগ লাগলো, ডাব গাছে ধরম করে ঘুষি দিল। যাওয়ার সময় গাঁদা ফুলের চারা পায়ে পিষল। দরজা খুলে বেরিয়ে ঠাস করে দরজাটা আটকালো। এত জোরে বকুলও কেঁপে উঠল সে শব্দে। দীক্ষার বাড়ির কপাট বন্ধ হওয়ার শব্দটা কেবল কাছের শব্দ ছিল না, সেটি ছিল তৃণার জীবনের ওপর পড়া এক চূড়ান্ত অস্থির মোহর। মাটির দিকে মাথা নত করে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার গাল দুটো চলছে, তার চেয়ে বেশি চলছে তার ভেতরে জমে থাকা অহংকার। তার মা, তার বোন, কেউ তাকে জায়গা দিল না। যাকে ভালোবাসার নামে কেড়ে নিয়েছিল সেই শিশির তাকে শারীরিক নির্যাতন করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন সে কোথায় যাবে? পথের ধারে এক ভাঙা বেঞ্চে সে ধপ করে বসে পড়ল। তার কাছে টাকা বলতে আছে মাত্র 1000 টাকার একটা নোট। বাড়িওয়ালার দারোয়ান মারফত শিশির করুণা করে তাকে দিয়েছিল। ওই টাকার উপরেই এখন তার পুরো অস্তিত্ব নির্ভর করছে। এই টাকা দিয়ে সে কোথায় যাবে? তার থাকার জায়গা নেই, খাওয়ার সংস্থান নেই। তার নিজের ভুলে, নিজের স্বার্থপরতার আগুনে সে নিজেকেই পুড়িয়ে ছাই করে ফেলেছে। হঠাৎই তৃণার মনে একটা জেদ চেপে বসলো। না, সে হার মানবে না। সে বিশ্বাস করে শিশিরকে সে বোঝাতে পারবে তার ভালোবাসা মিথ্যা ছিল না। শিশির তাকে ছেড়ে যায়নি, সে শুধু সাময়িক রাগে অন্ধ হয়ে গেছে। দীক্ষা যা বলেছে তা শুধু হিংসা থেকে। শিশির নিশ্চয়ই তাকে অন্য কারোর জন্য ত্যাগ করেনি। আমি ঢাকায় ফিরবো। মনে মনে প্রতিজ্ঞা করলো তৃণা, যে করেই হোক শিশিরকে খুঁজে বের করবে, তাকে বোঝাবে। আমার জীবনের ভুল শুধু তোকে ভালোবেসে ফেলার ভুল। সে আমাকে ভালোবাসে, আমি জানি। তাকে ছাড়া আমার এক মুহূর্তের জন্যও কেউ নেই। সে টাকা হাতে নিয়ে সে দ্রুত একটা বাসের সন্ধান করলো, যা তাকে আবারও ঢাকায় ফিরিয়ে নিয়ে যাবে, সেই শহরে যেখানে গত রাতে তার জীবনটা দুটুকরো হয়ে গেছে। ঢাকায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে
এই এই এইভাবে কেউ ঢোকে? থামো। শর্মিলা তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু তৃণা ততক্ষণে দৌড়ে ড্রয়িং রুমে ঢুকে গেছে। শব্দে শব্দে জেগে উঠল পুরো বাড়ি। ভেতর থেকে বেরিয়ে এলো রুমে। সাইমা বেগমও দরজা খুলছেন। ঝুমা কোলে বাবুকে নিয়ে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল ঘরের দরজার মাথায়। রুম খুঁজে সোফার পেছনে তাকিয়ে বারান্দায় উকি মেরে তৃণা শুধু একটাই নাম ডাকছিল বারবার। শিশির, শিশির কোথায়? কোথায় লুকিয়েছেন আপনারা ওকে? শর্মিলা চেঁচিয়ে উঠল। রাত বিরতে এই বাড়িতে ড্রামা করতে আসছো? বের হও অসভ্য মেয়ে। আমাদের পারিবারিক সম্মান ধুলায় মিশিয়ে দিতে চাও? তৃণা থেমে গেল, তার চোখ ফাঁকা, নিঃশ্বাস হাঁপাতে থাকা। ঠিক সেই মুহূর্তেই সাইমা বেগম এগিয়ে এলেন। তীক্ষ্ণ ধারালো চোখে তৃণাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন সাইমা বেগম। হয়েছেটা কি? গম্ভীর স্বরে বললেন তিনি। তুমি এখানে কেন? আর শিশির শিশির করে চেঁচাচ্ছ কেন? ও কি এই বাড়িতে আছে নাকি? তৃণা আকুল হয়ে জবাব দিল। আছে, অবশ্যই আছে। আপনারা ওকে লুকিয়ে রেখেছেন। এই বাড়ি ছাড়াও আর যাবে কই? ও তো আর কোনোদিন ভাড়া বাসায় ফিরবে না। সাইমা বেগম তীব্র কঠিন স্বরেই বললেন। ও জাহান্নামে চৌরাস্তায় যাক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু একদম চেঁচাবে না তুমি, খবরদার। এটা আমার বাড়ি আর এটা ভদ্রলোকের পাড়া। তোমার কারণে আমার সংসার এমনিতেই এলোমেলো হয়ে গেছে। আমার কারণে নাকি আপনার ছেলের কারণে? তৃণা প্রশ্ন ছুড়ে দিল, তারপর নিজেকে সামলে নিল। আচ্ছা, যাই হোক, ওইসব এখন তুলতে চাচ্ছি না। আমি শুধু ওর খোঁজ চাই আম্মা। আম্মা? সাইমা বেগমের চোখ কপালে উঠল, তার মুখটা ক্রোধে কঠিন হয়ে গেল। এই মেয়ে, তুমি আম্মা কাকে ডাকো? তোমার সাহস তো কম না? যে আমার আরেকটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করেছে, সে আমাকে মা ডাকার স্পর্ধা রাখে? শর্মিলা দ্রুত এগিয়ে এলো। মাথার তার সব ছিঁড়েছে নাকি? কোথায় কি বলতেছো? হুঁশ খেয়াল আছে? নোংরামি করতে এসেছো? তৃণা কেঁদে ফেললো আচমকায়। আপনার প্লিজ আমার সাথে যা খুশি ব্যবহার করেন, কিন্তু এখন না। প্লিজ আমাকে বলেন শিশির কোথায়? আমি ওনাকে খুঁজে পাচ্ছি না। উনি আমাকে মাঝ রাস্তায় ফেলে দিয়েছেন। মা আমাকে ঘরে ঢুকতে দেয়নি। আমি এখন কি করব? শর্মিলা কটাক্ষ করে হেসে উঠল। ছেড়ে দিয়ে চলে গেছে নাকি? ওর তো ছাড়াটাই স্বভাব। তা এত পাগল হচ্ছ কেন? দীক্ষাকে যখন ছাড়লো তখন তো কিছু বলনি। ও আচ্ছা আচ্ছা, নিজের ঘাড়ে পড়লে বোঝা যায় ব্যথা কতটা, তাই না? তৃণার জবাবের আগেই সাইমা বেগম এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এগিয়ে এলেন। সাইমা বেগম রুমেলকে উদ্দেশ্য করে বলে উঠলেন। ওকে চলে যেতে বল রুমেল। কে কাকে ছেড়ে কই গেছে, এসবের জন্য এই গভীর রাতে আমাদের বাড়িতে হই হুল্লো করার কোনো মানে হয় না। বের করে দিয়ে দরজা লাগা। আকস্মাৎ ঝাঁপিয়ে পড়ল তৃণা। সাইমা বেগমের পায়ের ওপর পড়ে গেল সহসায়। তার সমস্ত অহংকার, জেদ সব যেন মুহূর্তে ভেঙে চুরমার। এই মেয়ে, এই ছাড়ো, আমার পা ছাড়ো। খেকিয়ে উঠলেন সাইমা বেগম। তৃণা আরো শক্ত করে পা জোড়া চেপে ধরে বসলো। তার কণ্ঠে এখন কেবল এক পরাজিত মানুষের আকুতি। আম্মা, আপনি আমাকে তাড়িয়ে দিবেন না। আমি কোথায় যাব? আপনার ছেলে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিয়েছে। আমার মা, দিদিও আমাকে ঘরে জায়গা দেয়নি। এই শহর আমার চেনা জানা কেউ নেই। আপনি দয়া করেন আম্মা, দয়া করেন। সাইমা বেগমের চোখে এক মুহূর্তের জন্য হয়তো মমতা দেখা গেল, কিন্তু সেই মমতা ছিল তীব্র কষ্টে। তিনি জানেন এই করুণা দেখালে তাদের পরিবারে আরও সর্বনাশ নেমে আসবে। তিনি তার পা মুক্ত করার চেষ্টা করলেন না, এবার বরং স্থির হয়ে দাঁড়িয়ে বললেন। দয়া? তুমি আমার কাছে দয়া চাইছো তৃণা? আমি তোমার চোখেই কেবল নিজেকে দেখতে পাচ্ছি। একদিন তুমিও তো দয়াই দেখাওনি। যখন তোমার বোন অন্তঃসত্ত্বা ছিল, তার প্রতি তোমার ন্যূনতম মমতাও ছিল না। যে মানুষ নিজের বোনের সর্বনাশ করে, যে মানুষ একটা কোমল প্রাণকে ভুলে অন্য পুরুষের হাত ধরে, সে অন্যের কাছে কিসের দয়া আশা করে? তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি দয়া তার উপরেও করিনি যে আমার পেটের সন্তান, আমার ছেলে শিশির। সে যখন আমার মেয়ের মতো বৌমাকে ঠকালো, তার উপর আমার বিন্দুমাত্র দয়া ছিল না। তোমার মতো অন্যায়কারীর উপর আমার কোনো দয়াই হয় না। এটা তোমার কর্মফল। পৃথিবীতে কেউ কাউকে ঠকিয়ে সুখে থাকতে পারে না। লোভ আর বিশ্বাসঘাতকতার ফসল কখনো মিষ্টি হয় না, তা কেবল তিতার স্বাদ দেয়। এ কঠিন সত্যটা তোমার বোঝা উচিত ছিল তৃণা। তোমাকে আজ যে কষ্ট সহ্য করতে হচ্ছে, এটা তারই প্রতিদান।
আমি তোমার আম্মা নই, আর আমার এই বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। সাইমা বেগম এবার রুক্ষভাবে তার পা ছাড়িয়ে নিলেন। তিনি রুমেলের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে নির্দেশ দিলেন, রুমেল, আর এক মুহূর্তেও না, এই অশুভ মেয়েকে টেনে বাহিরে বের করে দাও। দরজা বন্ধ করো। রুমেল এগিয়ে এলেন, তার চোখেও ঘৃণা স্পষ্ট। তিনি তৃণার বাহু শক্ত করে চেপে ধরলেন। উঠ, চল বাইরে। রুমেল এক ঝটকায় তৃণাকে টেনে দাঁড় করিয়ে দিলেন। তৃণা এবার রুমেলের সঙ্গে ধস্তাধস্তি শুরু করলো। না না, আমাকে বের করে দিবেন না। আমাকে শিশিরের খোঁজ দিন, আমি যাব না, আমাকে থাকতে দিন। তার কান্না আর চিৎকারে বাড়িটা কেঁপে উঠল। রুমেল তাকে টেনে হিঁচড়ে গেটের দিকে নিয়ে চললেন। তৃণা ক্রমাগত কাঁদতে থাকলো। শর্মিলাও এবার নিজেকে সংযত রাখতে পারল না। শর্মিলা গেটের কাছে এগিয়ে এসে তৃণার পিঠে সজোরে ধাক্কা দিল। যাও, বের হও বজ্জাত মেয়ে। নারী জাতির কলঙ্ক জানি কোথাকার। বলেছিলাম না দুজনের পরিণাম কি হবে মনে আছে? শেষের ভিক্ষার থালা হাতে নেবে নাকি জানি না, তবে তুমি রাতের রানী হয়ে যাও। এত টাকা পয়সা পাবে, তোমার লোভের কুয়া ভরে যাবে। যত সব বাজারি মেলো। সেই ধাক্কায় তৃণা গেটের বাইরে অন্ধকারে ছিটকে পড়ল। রুমেল আর শর্মিলা দ্রুত গেট বন্ধ করে দিল। ভেতরে কঠিন তালাটা পড়ে যাওয়ার শব্দে তৃণা বুঝল তার জীবনের শেষ আশ্রয়ও আজ হাতছাড়া হলো। হাইওয়ের ধারে সন্ধ্যা নামছে। চারপাশের গাড়ির হেডলাইটগুলো তীব্র বেগে ছুটে যাচ্ছে, আর শিশির একটা ভাঙা সাইনবোর্ডের পাশে দাঁড়িয়ে আছে। কাজ একটাই, কিন্তু কেন যেন আজ তার বুকটা একটু বেশি কাঁপছে। শরীর চলছে যান্ত্রিকভাবে, কিন্তু মনটা যেন এক পচা পুকুরে ডুবে আছে। বুকের ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় ছেয়ে আছে। সে এখন দ্রুত টাকা চায়, যেন টাকা দিয়ে সে তার সব অনুভূতি ঢেকে দিতে পারে। আজকের কাজে মাল দিতে হবে না, বরং নিতে হবে। শিশির সিগারেট ধরালো। ধোয়ার কুণ্ডলি বাতাসে মিশে গেল। ঠিক তখনই একটা পুরনো জিপ এসে তার পাশে ব্রেক কষলো। কাজ নামলো। ভেতর থেকে বেরিয়ে এলো এক লোক। লোকটির বর্ণনা করতে গেলে বলতে হয় সে যেন অন্ধকার জগতের এক নিখুঁত প্রতিচ্ছবি। বেটে খাটো, কিন্তু দেহের প্রতিটি অংশে রুক্ষ পেশির ছাপ। পরনে ময়লা তেলচিটে শার্ট, তাতে ভাঁজ নেই, শুধু অগোছালো ভাব। ঠোঁটের কোণে সবসময় লেগেই আছে একটা পৈশাচিক হাসি। তার চোখ দুটো রক্তাভ, ঘুম আর নেশার মিশ্রণ ঘোলাটে। দেখলেই মনে হয় লোকটা যেন গঞ্জিকা আর মস্তানির মিশ্রণে তৈরি। গলায় একটা মোটা রূপোর চেন, যা তার ফালতু ব্যক্তিত্বকে আরো স্পষ্ট করে তুলেছে। লোকটা নেমে শিশিরকে আপাতমস্তক দেখে নিল। তার চোখের দৃষ্টিতে সম্মানের ছিটাফোঁটা নেই। মাল তো তুমি রিসিভ করবা। লোকটা খসখসে গলায় জিজ্ঞেস করলো। শিশির সিগারেট শেষ টান দিয়ে ফেলে দিল। হ্যাঁ। লোকটা একটা ভারী ব্যাগ ছুড়ে দিল শিশিরের দিকে। নাও, এটা তোর পাওনা, আর বাকি টাকা যখন ডেলিভারি দিবি তখন পাবে। তুমি থেকে তুইতে শিশিরের অভ্যেস হয়ে গেছে এই কদিনে। এই জগতে কেউ কাউকে নিজের চেয়ে উঁচু কিছু ভাবে না, বরং সবাই চেষ্টা করে নিজেকে বড় করিয়ে দেখানোর জন্য। শিশির ব্যাগটা তুলে নিল। ওজনটা বেশ ভারী। সে টাকাগুলো একবার চোখ বুলিয়ে দেখে আজকের অর্ডারের জন্য যে টাকা দেওয়া হয়েছে তা তার কল্পনার চেয়েও বেশি। নাম কি তোর? লোকটা এবার আলস্য ভাব ভরেই সিগারেট ধরালো। শিশির একটু ইতস্তত করে বলল, শিশির। কসমেটিক নাম। কই থাকিস? মানে এই লাইনে নতুন? না মানে আমি শহরেই থাকি। শিশির তার আসল পরিচয় গোপন করার চেষ্টা করলো। লোকটা হেসে উঠল। সে হাসিতে কোনো উষ্ণতা নেই। ভালো, তোরা কম কথা বলা পাবলিক। ভালো। কত পাইলি এই অর্ডারটায়? শিশির টাকার অঙ্কটা বলল। লোকটা ঠোঁট উল্টালো। হালা, এইটুকু কামে লেগে এত খুশি হয়েছিস? তোরা যে এই মাল ডেলিভারি করস, কোনোদিন ধরা খাইলে জেল খাটবি। জানের মায়া নেই? শিশির কাঁধ ঝাঁকালো। কি করব ভাই, পেটে তো খিদে আছে। কথাবার্তায় তো শিক্ষিত লাগে। চাকরি বাকরি কর বেটা। চাকরিতে সোনার ডিম পাড়া হাঁস সবার ভাগ্যে জোটে না, আর জুটলেও যে স্যালারি, তাতে অর্ধেক মাস না খেয়ে থাকতে হবে। হুম। লোকটা একটু কাছে ঘেঁষলো। তার মুখ থেকে সিগারেটের ঝাঁঝালো গন্ধ আসছে। সে এবার কণ্ঠস্বর নিচু করেই বলল, শোন, তোরে দেখা মনে হইতেছে তুই মালটা ভালো। একটা ভালো অফার দে। আমরা হচ্ছে রেন্টে কিলার, বুঝলি? শিশিরের হৃৎপিণ্ড যেন এক লাফে গলায় উঠে এলো। লোকটা হেসে উঠল। আরে এত ভয় পাস কেন?
কাম তো সামান্য, ভাড়ায় খাটবি। তরে যার যে কাজ দরকার সে ভাড়া করবে। কাউকে সাহায্য করা লাগলে, হাত পা ভাঙা লাগলে তোর মতো চিমসে পাবলিক কামের না। কিন্তু বড় কাজগুলো, ধর কাউকে একদম শেষ করে দিতে চাইলে, সেগুলো তো অনেক টাকা, বুঝলি? একটা কাম করবি, 2 মাস বসে খাইতে পারবি। শিশিরের চোখে মুহূর্তের জন্য টাকার ঝলকানি খেলে গেল। 2 মাস বসে থাকা, সবার সব অভিযোগ, নিজের যত চাহিদা সব মিটে যাবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল মায়ের দেওয়া কঠিন শিক্ষা, খানিকটা বেঁচে যাওয়া মানবতাবোধ, ছিটেফোঁটা বিবেকের আত্মচিৎকার। না ভাই, শিশিরের গলা শুকিয়ে গেছে। এই কাজ, আমার কলেজে এত কারেন্ট নাই। লোকটা আবারও সে নিষ্ঠুর হাসি হাসলো। কলেজের কারেন্ট লাগে না রে, পেটের খিদা লাগে। যা এখন, ভাবিস, পরের বার দেখা হলে বলিস। লোকটা জিপের কাজ তুলে দিল। জিপটা ধুলো উড়িয়ে দ্রুত হাইওয়েতে মিশে গেল। শিশির তখনও দাঁড়িয়ে, হাতে ব্যাগের ভার, কানে লোকটার প্রস্তাব। সে বুঝতে পারলো সে এখন যে লাইনে পা দিয়েছে সেখান থেকে পিছলে পড়লে কোথায় গিয়ে থামতে হবে। একটা বড় শ্বাস নিয়ে সে সিদ্ধান্ত নিল এই মুহূর্তে তার শুধু একটাই ঠিকানা, যেখানে কোনো প্রশ্ন নেই, কোনো নৈতিকতার হিসেব নেই, শুধু আছে অন্ধকার আরাম। শিশির সোজা হোটেলের দিকে পা বাড়ালো। রূপালী হোটেল। রূপালী হোটেলে ফিরতে শিশিরের পা যেন আর চলতে চাইছে না। না, ক্লান্তি নয়, বরং এক ধরনের অপরাধবোধ আর নিজের প্রতি বিতৃষ্ণা তাকে গ্রাস করেছে। কিন্তু এই মুহূর্তে তার মস্তিষ্ক যুক্তি মানতে নারাজ। সে শুধু সে অন্ধকারের আরামটুকু চাইছে, যেখানে প্রশ্ন নেই, যেখানে কোনো অতীত নেই। হোটেলের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ঝলক পুরনো বাসি পারফিউমের গন্ধ নাকে এলো। লবিটা সবসময় ঘোলাটে আলোয় মোড়া থাকে, যেন দিনের আলো এখানকার কোনো পাপ দেখতে না পায়। কৃত্রিম চামড়ার সোফাগুলো কেমন যেন তেল চিটে, আর বাতাসে সবসময় একটা অস্থিরতা মিশে থাকে। ম্যানেজার সবুজ কাউন্টারে হেলান দিয়ে বসেছিল। শিশিরকে দেখেই তার বিরক্তির রেখাগুলো স্পষ্ট হয়ে উঠল। আবার আপনি? সবুজের কণ্ঠে কোনো উষ্ণতা নেই, আছে একরাশ চাপা বিরক্তি। আজ 2 দিন ধরে একটানা এখানেই পড়ে আছেন ভাই, ভালো লাগে না জানেন? এই জায়গা তো আর কারো আস্তানা না, এখানে যে সংসার গোছাবেন। শিশির তার কাঁধের ব্যাগটা নামিয়ে কাউন্টারের ওপর রাখল। টাকা দিই তো সবুজ ভাই, আপনার অসুবিধা কিসের? টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু নিয়ম বলে তো একটা কথা আছে, তাই না? এই লাইনে যারা আসে তারা কাজ ছাড়ে আর চলে যায়। এসবের ওপর কেউ এভাবে মন দিয়ে বসে থাকে নাকি? এরা তো, এদের জীবন অন্যরকম। সবুজ ইশারায় কাঙ্ক্ষিত মেয়েদের দিকে বোঝালো, তার কণ্ঠে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য। কার উপর মন দিলাম, কার উপর দিলাম না, সেটা তো আমার ব্যাপার সবুজ ভাই। আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে? শিশির শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় জবাব দিল। সে জানে এই লোকগুলোর সঙ্গে শুধু টাকার সম্পর্ক রাখাটাই নিরাপদ। সবুজ এবার একটু নরম হলো, তবে চোখটা তখনও সন্দিহান। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার ঘরবাড়ি নেই, বউঠো মানে কেউ নাই যে আপনাকে খুঁজবে না? এই যে রোজ এসে রাত কাটাচ্ছেন। শিশিরের মেজাজ এবার সপ্তমে চড়ল। তার এই পালিয়ে আসার কারণ তো এই সব প্রশ্ন। সে টাকার ব্যাগটা সবুজের দিকে এগিয়ে দিল। দেখুন, আপনার এসব ব্যক্তিগত প্রশ্ন করার কোনো দরকার নেই। আমি টাকা দিয়ে আসি, যতদিন খুশি, যতক্ষণ খুশি থাকবো। অসুবিধা হলে বলবেন, লাগলে আরও টাকা দেব, বুঝছেন? কথার ঝাঁজে সবুজ সামান্য দমে গেল। টাকাটা হাতে নিয়ে গুনে দেখল। ঠিক আছে ঠিক আছে, রেগে যাচ্ছেন কেন? যান, আপনার রুমে যান। নয়নতারা বসে আছে, সেও আপনার জন্যই অপেক্ষা করছে। সবুজ আবারও হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো, তবে সে হাসিটা এবার আরো বেশি কৃত্রিম। শিশির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলছে। সবুজকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। তার গন্তব্য স্পষ্ট, সে কাঙ্ক্ষিত ঘর, যেখানে সব হিসাব নিকাশ, সব অভিযোগের ঊর্ধ্বে এক ধরনের শান্তি তাকে অপেক্ষায় রেখেছে, যেখানে এই মুহূর্তে তার জীবন, তার প্রতারণা কিংবা তৃণার কষ্টের কোনো মূল্য নেই। সেখানে শুধু আছে নয়নতারা। শিশির দরজা ঠেলে ঘরে ঢুকলো। ঘরের মৃদু ডিম আলোয় সে দেখলো বিছানার এক কোণে গুটিয়ে বসে আছে নয়নতারা। শিশিরের আগমন টের পেতেই মেয়েটা একটু কেঁপে উঠলো, যেন সে এতক্ষণ অন্য কোনো চিন্তায় বিভোর ছিল। এই কাঁপনটা শিশিরের খুব চেনা। সে জানে এটা ভয়ের কাঁপন নয়, এটা এই পেশার নারীদের এক ধরনের অভ্যস্ত আড়ষ্ঠতা। নয়নতারা,
শিশির দরজা ভিড়িয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। নয়নতারা চোখ তুলে তাকালো, তার চোখে সে চেনা কোমলতা। আসুন শিশির সাহেব, এত সময় লাগলো যে? কাজ ছিল। শিশির তার সামনে এসে বসলো। নয়নতারা তার হাত ধরতেই শিশির সেই উষ্ণতায় শান্ত হলো, কোলে মাথা রেখে বলল। আর কতদিন এইভাবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। নয়নতারা মৃদু হাসলো এই কথা শুনে। বারবার একই কথা বলেন কেন? আমি তো বলি, আবারও ভাবুন, আমার মতো মেয়েকে কেন আপনি বিয়ে করতে চান? আপনার মতো ভদ্র সমাজের লোক কেন এই পাখি নামবেন? শিশিরের চোখে খেলে গেল পুরনো রাগ আর নতুন হতাশার মিশ্রণের ঢেউ। ভদ্র সমাজ সে কোথায়? আমি আর ভদ্র সমাজের লোক নই নয়নতারা। কি বলছো তুমি? জানো আমি কি করি? ড্রাগস ডিলিং করি, মালামাল পাচার করি এদিক ওদিক। আর এই যে বেশ্যা পরে আমি দিনের পর দিন পড়ে আছি সব ভুলে, এরপরে কি আমি ভালো মানুষ রইলাম? নয়নতারা হাসলো। এবার তার হাসিটা আরো খানিকটা তীক্ষ্ণ। সেই হাসি শিশিরের অন্তরাত্মা কাঁপিয়ে দিল। কম পুরুষের সাথে উঠা বসা নেই তো শিশির সাহেব? এটুকু জানতে আর বাকি নেই যে এই অন্ধকার জগতে তারাই সবচেয়ে বেশি রাজত্ব করে, যাদের বাইরের পৃথিবীটা আলো ঝলমলে, যাদের সমাজ সাধু পুরুষ, ভালো লোক কিংবা পারফেক্ট ম্যান হিসেবে চেনে। জানেন, রাতের আধারে তাদের হাতে ছবল খেয়ে নাম হয় পতিতা এক তিমির। বাইরের ভদ্র লোকগুলোই তো এই জগৎটা তৈরি করেছে। আপনি এসেছেন এতে নতুন কিছু নেই। আপনার মতো লোকেরাই তো আমাদের সবচেয়ে বড় খদ্দের। কিন্তু কেউ কোনোদিন এভাবে বলেনি, এতটা পাগলামিও করেনি। আপনি প্রথম পুরুষ আমার জীবনে যে আদা জল খেয়ে হাত ধুয়ে পড়েছেন। এই ব্যাপারটাই আমি ঠিক ঠিক করে হজম করতে পারছি না। শিশির তার মাথাটা নয়নতারার কোলের ভেতরে আরো ঢুকিয়ে দিল। চোখ জোড়া বন্ধ করে নয়নতারার অঙ্গের উত্তাপে নিজেকে উষ্ণ করতে করতে জবাব দিল। মানুষ যেখানে সুখ পায়, শান্তি পায়, সেটাকে তো আঁকড়ে ধরতে চায়, তাই না নয়ন? এতে এত হজম না হওয়ার কি আছে? আমার মতো একজনের কাছে আপনি কি সুখ শান্তি পেলেন? এটাই হজম হচ্ছে না তো। না হলে খাওয়ানোর দরকার কি? থাক না কিছু ব্যাপার আড়ালেই, তুমি শুধু আমার হও। হুম, জীবনের কিছু সিদ্ধান্ত আড়ালে সরিয়ে নিতে হয় না, বরং সকালের আলোয় ভালো করে এপিট ওপিট দেখে তবেই নিতে হয়। তাই? বেশ, তবে প্রশ্ন করো। একদ্বন্দ্ব ভাবে নয়নতারা একটি ছোট শ্বাস ফেলে প্রশ্ন করে ফের। আপনার জীবনে আর কেউ আছে? এই প্রশ্নে শিশিরের সমস্ত শরীর শক্ত হয়ে উঠল। রাগ হলো, তীব্র রাগ। সে চিবিয়ে চিবিয়ে বলল। এসব কথা কেন? আমার অতীতে কে ছিল না ছিল তাতে তোমার কি? নয়নতারা শান্তভাবে জবাব দিল। সত্য লুকালে আমি এগোবো না শিশির সাহেব। যে সম্পর্কে শুরু মিথ্যে দিয়ে সে সম্পর্কে আমার আগ্রহ নেই। আমি তো মানুষ, তাই না? বেশ্যাপাড়ার মেয়ে হলেও আমার তো একটা মন আছে। আমি ভাঙ্গা সম্পর্ক চাই না। সে চোখ তুলে শিশিরের দিকে তাকালো। আর আমায় মিথ্যে বলবে না। আমি এত পুরুষের চোখ দেখেছি যে মানুষ চিনতে পারি। আপনার চোখের দিকে তাকালেই বুঝতে পারি সে সত্যি বলছে না মিথ্যে। নয়নতারা সে শীতল স্থির চাহনি শিশিরের ভেতরে সব প্রতিরোধ ভেঙে দিল। সে বুঝতে পারল এই মেয়েটিকে সহজে মিথ্যে দিয়ে কেনা যাবে না। টাকা দিয়ে হয়তো তার শরীর কেনা যায়, কিন্তু এই সত্যবাদী চোখ দুটোকে নয়। শিশির বাধ্য হলো। সে বিছানার ধারে বসে পড়ল। তার মাথা নত হয়ে গেল আপনাতেই। জ্বলল সিগারেট। তার ধোঁয়ায় নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করে বলতে শুরু করলো। আমার আমার বিয়ে হয়েছিল, ওর নাম ছিল দীক্ষা। আমরা একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম, ব্যাচমেট ছিলাম। তো সেখান থেকেই প্রণয়, এরপর পরিণতি। কিন্তু বিয়ের পর আমি বুঝতে পারি স্ত্রীকে বন্ধু বানানো যায়, কিন্তু বন্ধুকে স্ত্রী বানানো যায় না। স্বামীর প্রতি একটা আলাদা সম্মান, শ্রদ্ধা, ভক্তি থাকতে হয়, যেটা ওর ভেতর ছিল না। আমি চেয়েছিলাম ও ক্যারিয়ার ফোকাস হোক, বাট সে তো সংসার ছাড়া আর কিছু বোঝেনি। সবসময় আমার উপর ছড়ি ঘোরানো, এটা করবে না, এটা খাবে না, এখানে যাবে না, এমনকি বেবি নিল সেটা তো আমার মত আছে কি নেই একবার জিজ্ঞাসাবাদই করেনি। হুট করে জানিয়ে দিল আমি বাবা হতে চলেছি। আরে আমার ইচ্ছে কি নেই সেটা তো একবার জিজ্ঞেস করবি, তাই না? বাবা হওয়া কি এতই সহজ নাকি? এত সোজা একটা বাচ্চার দায়িত্ব নেওয়া? তুমি বলো। মেন্টাল প্রিপারেশন নেই, ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই, এসব ওকে কে বোঝাবে? আর কিছু বলতে গেলেই ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি, না খেয়ে থাকা, অসুস্থ বানানো শরীরটাকে অসহ্য। তাই আমি ওকে কখনো কিছুতে বাধা দেইনি, আবার মন থেকে অ্যাকসেপ্টও করতে পারিনি। নিজের ভেতর নিজে গুমড়ে গুমড়ে মরেছি।
শিশির থামলো, একটা দম টেনে নিল। সিগারেটের আগুন নিভে গেছে। সে সেটাকেই আবারও ধরানোর চেষ্টা করলো, হাত কাঁপছে মৃদুভাবে। কেন কে জানে। নয়নতারা একটি শব্দ না করে মন্ত্রমুগ্ধের মতো শুনছিল শিশিরের বলা কথাগুলি। সে থামতেই বলে বসলো। তারপর শিশির তার দিকে চেয়ে হাসলো সামান্য। মজার কোনো গল্প শুনছো? এত আগ্রহ? আপনি বলুন না, গল্পের চেয়ে কম কি? তার আগ্রহের জোর দেখে শিশির আবারও বলতে শুরু করলো। ধীরে ধীরে আমাদের সম্পর্কে শেকল ঢিল হতে শুরু করলো। ওর প্রতি ভালোবাসা, টান, মায়া যেটাই বলো, কমে শূন্যের কোঠায় নামতে লাগলো ধীরে ধীরে। আর ওর প্রেগনেন্সির পর তো আমার সহ্য হতো না ওকে। আমি দূরে দূরে সরে থাকতাম। আমাদের মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হলো। এই ফাঁকা স্থানে ঢুকে গেল তৃণা, ওর বোন। নয়নতারার মাথায় যেন বাজ পড়লো। আপনি তার বোনের সঙ্গে? শিশির আলগোছে মাথা ঝাঁকালো। আসলে তৃণা মেয়েটাই তখন এমন ছিল, আমাকে বুঝতে পারত। আমার মন ভালো না খারাপ, আমি কি ক্লান্ত নাকি, আমার কি চাই, কিভাবে চাই, সব কিছু দেখভাল করতে লাগলো। গল্প করত, আমাকে সাহস দিত, আমাকে বুঝত। কিভাবে আস্তে আস্তে তার প্রতি আমিও এগিয়ে গেলাম নিজেও জানি না। কিন্তু হয়ে গেল একটা কিছু, এতই প্রবলভাবে আমি দীক্ষার সঙ্গে সব সম্পর্ক মুছে দিয়ে ওর সঙ্গে নতুন সম্পর্ক করতে চাইলাম। আপনি তার সঙ্গে তার বোনের জন্য? নয়নতারা ফাল ফাল করে চেয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না তার সামনে আলা ভোলা দেখতে মানুষটার ভেতরের রূপ এত বিচ্ছিরি। একজন নারী হিসেবে সে আরেক নারীর দরদ বুঝতে পারে। আর তৃণাই বা কেমন মেয়ে? নিজের ভাবনাগুলো দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে নয়নতারা মেঘ সরো শুধালো। তারপর আমরা আলাদা বাসে উঠলাম। পরিবার থেকে বের করে দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ উপেক্ষা করে গেল শিশির। ওখানে আলাদা বাসে ওঠার পর ও পুরাই পোল্টে, মানে কেমন যেন হয়ে গেল। বিয়ের কথা বললাম, সে 5 লাখ টাকা কাবিনের নিচে করবেই না, কাছে আসতে দেয় না, সারাক্ষণ খিটমিট করে, জেদ দেখায়। প্রথম দিন কিছু ভাবলাম, হঠাৎ এই পরিবর্তন নিতে পারছে না বুঝি। কিন্তু দিন দিন এসব বেরিয়ে চলল। শেষমেশ তার প্রতি আমার মোহ কাটল। বুঝলাম নারী নেশে ধরাতে জানে ঠিক, সে নেশে আটকে রাখতে পারে না। জীবনের বিয়ে শাদী নারীর দিকে আগাবনে এই সিদ্ধান্ত নিলাম। তখন আমার পরিচয় হলো তোমার সাথে। তুমি যেভাবে আমাকে গ্রিট করেছিলে, ট্রিট করেছিলে, বিশ্বাস করো, এরকম একজনে চেয়েছিলাম জীবনে, যার কাছে আমার সম্মান থাকবে, আমার মান থাকবে, গলার আওয়াজ থাকবে নিচে স্বরে। এক কথায় আপনার পায়ের তলায় থাকবে, তাই তো? নয়নতারার হঠাৎ প্রশ্নে ভ্রু কুঁচকে গেল শিশিরের। নয়নতারা হেসে উঠল। মজা করলাম, বলুন আপনি। শিশির স্বাভাবিক হলো। তোমায় আমার প্রথম দিনে ভালো লেগেছে। ভাবলাম আমি নিজেও খারাপ পথের পথিক, আর তুমিও। দুজনেই অতীত ভুলে ভালো থাকতে পারি, বর্তমান ভবিষ্যৎ ভালো করতে পারি। তাই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি হারামে বিশ্বাসী না, হালালে বিশ্বাসী। যা করতে চাই হালালভাবে করতে চাই তোমার সাথে। তুমি কি আমার আমার হালাল হবে, আমার বউ হবে? নয়নতারা পেট ফাটানো হাসি পাচ্ছে। কি অদ্ভুত একটা মানুষ, কত অবলীলায় নিজের করা কর্মের কথা বলছে, তাও বিন্দুমাত্র অনুশোচনার ছায়াও তার চোখের দৃষ্টিতে নেই। মানুষ এমন হয় কি করে? নয়নতারা নিজের দেহ দিয়ে ব্যবসা করে খায়, আর এ তো আরো জঘন্য কাজ করে, মানুষের হৃদয় ভাঙে। হৃদয় ভাঙা যন্ত্রণা এ কি জানেই? যদি জানতো এমনটা করতে পারতো। এত সস্তা সবকিছু। একটা দীর্ঘশ্বাস ফেলল নয়নতারা। শিশির বলল, কি হলো? সব তো সত্যি বললাম, চোখে তাকিয়ে দেখো, মিথ্যা নেই। অনুতপ্তও তো নেই। শিশির শক্ত হয়ে উঠল। কিসের অনুতাপ থাকবে? আমি কি ভুল করেছি? নয়নতারা শান্ত স্বরে জবাব দিল, না, অপরাধ করেছেন। কিসের অপরাধ? কিসব বলছে নয়ন? নয়নতারা হাসলো। সেই হাসিটা এবার বিষাক্ত। আরে মজা করছিলাম বাবা, আপনি যা করেছেন একদম ভালো করেছেন। মন চেয়েছে বিয়ে করেছেন, মন চাইলো না ছুঁড়ে ফেলেছেন। এটাই তো উচিত। মেয়ে মানুষ শুধুই দেহের পোশাক। এই যেমন আমাদের কথায় ধরেন না, টাকার কেনা গোলাম হয়ে গেছে, যেভাবে চাই সেভাবেই দিতে হবে, নয়তো কি শারীরিক অত্যাচার? আমরা ব্যথা পাই কি না পাই কেউ জিজ্ঞেস করে? করে না। আমরা নারীরা মানুষ নাকি? মানুষ তো পুরুষ লোকেরা, মানুষ তো এই সমাজে কেবল আপনারাই। নয়নতারার চোখ দুটো জ্বলছে। এতক্ষণের চাপা ক্ষোভ এবার কথা হয়ে বেরিয়ে আসছে। আমরা তো যন্ত্র, শিশির সাহেব, যে যন্ত্রকে যখন ইচ্ছে ব্যবহার করবেন আর যখন ইচ্ছে আবর্জনার মতো ফেলে দেবেন। আপনি নাকি যেন বলেন
আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞেস করেনি যে আপনি বাবা হতে চান কি না? আহারে, আপনার কত কষ্ট! একবারও কি ভেবে দেখেছেন আপনার মতো কত পুরুষ আমাদের এখানে এসে গর্ভপাত করাতে বাধ্য করে? আমাদের শরীর আর জীবন নিয়ে যখন খেলা চলে তখন আমাদের মতামত লাগে না। আপনার মতো ভদ্রলোকদের কাছে আমরা তো কেবল মাংসের টুকরো। আপনি অনুতাপ করবেন কেন? আপনি তো পুরুষ, আপনি তো সব করতে পারবেন। নয়নতারা হাসলো। এই হাসিটা সবচেয়ে ভয়ঙ্কর, যেন তার সমস্ত রাগ আর তিক্ততা সেই হাসিতে ঢেলে দিচ্ছে। আপনার মতো পুরুষদের হাতে আমরা পতিতার খাতায় নাম লিখাই, অথচ দোষ কেবল আমাদের, ভার কেবল আমাদেরই। আপনাদের কি কিচ্ছু না? শিশির হতভম্ব হয়ে গেল। নয়নতারা এমন ব্যবহার করছে কেন? আর এইসব কী বা বলছে একা একা পাগলের মতো? নয়নতারার চোখে আগুনের লেলিহান শিখা। শিশিরের কথাগুলো তার মাথায় প্রতিধ্বনির মতো বাজছে। এত নির্লিপ্ত, এত ঠান্ডা, যেন কোনো অপরাধী করেনি। সেই মুহূর্তেই নয়নতারার বুকের ভেতর থেকে উঠে এলো বহুদিনের চাপা দুঃখ, তীব্র অপমান আর বাঞ্ছনার কাহিনী, যে শুরুটা ঠিক এরকমই একজন পুরুষের হাত ধরে। নয়নতারার তো ইচ্ছে ছিল না এই জগতে আসার। সে দায়ে পড়েছিল, জীবন তাকে কোন ঠাসা করে দিয়েছিল। সেই সুযোগেই ঘূর্ণিঝড়ের মতো ঢুকে পড়েছিল আরেকজন পুরুষ, শিশিরের মতোই মায়াবী মুখোশ পরা, কথায় কথায় ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়া, তুই ছাড়া কেউ নেই আমার, এমন সব মিষ্টি বিষে ভরা কথা। নয়নতারা সরল ভরসার খোঁজে থাকা এক মেয়ে, বিশ্বাস করেছিল, ভেবেছিল তার জন্য কেউ আছে, তাকে বাঁচাবে, ঘর দেবে। কিন্তু একদিন হঠাৎই সেই মানুষ তাকে ভালোবাসার ভবিষ্যৎ দেখাবে বলে নিয়ে এসেছিল শহরের এই অভিশপ্ত অন্ধকার কোণে। তারপর দরজা বন্ধ হলো, হাসি বদলে গেল চাহনিতে। আর নয়নতারা বুঝে উঠতেই পারল না কবে তাকে বিক্রি করে দেওয়া হলো। তারপর শুরু হলো আসল নরক জীবন। প্রতি রাতে মানুষ আসতো ভালো জায়গা থেকে, ভালো চেহারা নিয়ে, পরিচ্ছন্ন পোশাক, দামি ফোন, ভদ্রলোক সেজে। নয়নতারাকে ব্যবহারের পর সময় তারা নিজেদের স্ত্রীর ফোনও ধরতো, মিষ্টি ভাষায় বলতো, হ্যাঁ সোনা, টেনশন নিও না, তুমি খেয়ে নাও যান, আমার বাসায় ফিরতে একটু দেরি হবে, জরুরি মিটিংয়ে আছে। কথাগুলো বলার সময় নয়নতারা তাদেরই দেহের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। কি নোংরা, কি বিচ্ছিরি সে ভালোবাসা, প্রতারণা! নয়নতারার বমি পেত, সে সঙ্গে চোখে ভরে উঠত জল। নারীরা এত বোকা হয় কেন? কেন একজনকে ভালোবেসে নিজের পৃথিবী বানিয়ে নেয়? সেই পৃথিবী যখন আগুন ছড়িয়ে খান খান হয়ে পড়ে, তখন তো যাওয়ার কোনো জায়গাটাও থাকে না। তবু নারীরা তার পুরুষকে ভালোবেসেই পথ চলে, এগিয়ে যেতে থাকে জীবনে। আর কিছু পুরুষেরা, নয়নতারার বুকের ভিতর একটা চাপ সৃষ্টি হতো। এই বিরোধ, এই দ্বিচারিতায় দিন দিন তার ভেতরের রক্ত আরো ফুটিয়ে তুলেছিল। নয়নতারার মন জ্বলে যেত। কেন নারী এত সহজে প্রতারিত হয়? কেন নারীকে এত সস্তা মনে করা হয়? কেন নারী শুধু ভোগের বস্তু হয়ে থাকে? তার চারপাশের অন্ধকার তাকে ধীরে ধীরে অন্য মানুষের রূপ দিচ্ছিল। আজ শিশিরের মুখের কথা থেকে যখন সে বুঝলো নারীর কোনো দাম নেই, তারা শুধুই ব্যবহারযোগ্য, তখন তার মাথার ভেতর যেন ঝড় বয়ে গেল। কোথাও না কোথাও এই মানুষটিকেও সে বিশ্বাস করেছিল হয়তো। তার অতীতে সব পুরুষ, সব প্রতারণা, সব রাত, সব লজ্জা, সব যন্ত্রণার স্মৃতি একসাথে আছড়ে পড়ল। নারী জাত এতই সস্তা, এতই অবহেলা, এতই ব্যবহার করে ফেলে দেওয়ার জিনিস। নয়নতারার পুরো অস্তিত্ব যেন বিদ্রোহ হয়ে ফেটে পড়ছে, কিন্তু তবু সে শান্ত। থরথর করে জ্বলতে থাকা আগুন পর্যবসিত করছে শব্দে, কারণ তার ক্ষোভের ভাষা আছে, তীব্রতা আছে এবং তীরের মতো ধার আছে। খুব দ্রুতই নয়নতারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। শিশির হতচকিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এমন আচরণ কেন করছো? নয়নতারার চোখ দুটো তখন পুরো শান্ত, অস্বাভাবিক শান্ত, যেন কোনো আগুনকে বরফের নিচে লুকিয়ে রাখা হয়েছে। সে ঠান্ডা স্বরে বলল, কিছু হয়নি, আপনি বলুন, খাবার কখন খাবেন? শিশির একটু থমকালো। তার ক্ষুধা আছে, তাও সে স্বীকার করলো, কিন্তু তার চেয়েও জরুরি তার নিজের প্রশ্নের উত্তর জানা। তাই বলল, তার আগে উত্তর দাও নয়ন, তুমি কি আমাকে বিয়ে করবে না? নয়নতারা মাথা তুলল, চোখে সে পরিচিত রহস্য মাখা অন্ধকার। কাল সকালেই জেনে যাবেন। মুহূর্তটা থেমে গেল যেন। শিশির আর কিছুই বলল না। নয়নতারাই উঠে গেল, খাবার অর্ডার করে এনে তার সামনে সাজিয়ে দিল। দুজন একসঙ্গে খেতে বসলো নিঃশব্দে। চামচের শব্দ, থালার চাপ, দুজনের দম, শ্বাস, সবই যেন ভাসমান, ভারী। খাওয়া শেষে নয়নতারা নিজেই বাতিটা নিভিয়ে দিল। অন্ধকার ঘর তাদের শরীর ছুঁয়ে নিল, এবং সেই অন্ধকারেই আজ নয়নতারা নিজেই হাত বাড়ালো।
শিশির অনুভব করলো নয়নতারার টানটা আজ অন্যরকম, প্রবল, বেপরোয়া, মরিয়া। সে তাকে কাছে টেনে নিল, প্রায় ছুঁড়ে ফেলে দিল নিজের শরীরে। নয়নতারা তার কাঁধে দাঁত বসালো, বুকের কাছে তীব্র আঁচড়, পিঠে নখের গভীর দাগ। ব্যথায় শিশির কুকড়ে উঠল, বুঝতে দিল না কিছুই। শিশির ভাবছে নারীর আনন্দের উন্মাদনা, কিন্তু নয়নতারা জানে এই যে আনন্দ নয়, এই প্রতিশোধের অগ্নি পরীক্ষা। তার গ্লানি, তার ক্ষোভ, তার নির্যাতিত রাতগুলো আজ যেন তার নখের ডগায় উঠে এসেছে। শিশির কিছুই বোঝেনি, একদমই না। মিলনের শেষে শিশির হাঁপাতে হাঁপাতে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় লুটিয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই ঘুম তাকে পুরোপুরি গ্রাস করে নিল। গভীর, নিশ্চিন্ত, নির্বিকার এক ঘুম। আর নয়নতারা, তার ঘুম এলো না। চোখের কোলে এক অদ্ভুত জ্বালা নিয়ে সে ধীরে ধীরে বিছানা ছাড়ল। খালি পায়ে দরজা খুলে উপরে ছাদে উঠে গেল। রাত তখন ভারী, চাঁদ নেই, হাওয়ার মধ্যে কাঁপুনি আছে। মৃদু মন্দ বাতাস তার চুল উড়িয়ে দিল। এক মুহূর্ত পুরো শরীর শিউরে উঠল। তার হৃদয়টা যেন হঠাৎই ভেঙে গেল ভেতরে ভেতরে। নয়নতারা ফেটে পড়ল বুনো ভাঙা কান্নায়। বহুদিনের জমা ব্যথা, অপমান, গ্লানি আজ আর তাকে ধরে রাখতে পারল না। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে নয়নতারা, চোখ দুটো ভিজে যাচ্ছে বারবার। মুখটা উপরের দিকে তুলে সে গভীরভাবে নিঃশ্বাস নিল। মনে হলো বুকের সব ভার যেন এক মুহূর্তে বেরিয়ে আসবে। তারপর নিজের মনকেই জিজ্ঞেস করলো, আচ্ছা, কেন এমন করি আমি? কেন এই মন একটা মাত্র পুরুষকে দেখলেই পাগলের মতো ছুটে যায়? কেন এত উতলা হই, এত বোকা হই? আমি কেন এমন? তার গলা হঠাৎ কেঁপে উঠল। দুটি হাত নিজের কপালে রেখে চোখ বন্ধ করে বলতেই লাগলো, ভালোবাসা তো সুন্দর হওয়ার কথা, তাহলে আমাদের জন্যই কেন তা শাস্তি হয়ে যায়? আমাদেরকে কেন নির্বাসন পেতে হয়? একটা পুরুষকে ভালোবেসে কেন নারীর পুরো জীবনটাই শেষ হয়ে যায়? হাওয়া একটু ঝরে বয়ে গেল, ওড়নার আঁচল উড়ে গেল চোখের কাছাকাছি। হয়তো প্রকৃতি তার চোখের জল শুষে নিতে চাইছে, কিন্তু তার কষ্টটা যে গভীর সমুদ্রের সমান। যত নামবে ততই গভীরতা, নেই কোনো পার, নেই কিনারা। সব দোষ কেন শুধু আমাদের? সব ভার আমাদের কাঁধেই কেন? ওদের কেন কিছু হয় না কখনো? কেন পুরুষেরা এত শক্তি? ঘরটা বিশাল, ছিমছামান, নীরব। মেঝেতে নরম কার্পেট, দেয়ালের রং দুধ সাদা। বাইরে তখন ব্যস্ত শহরের হাজারো কোলাহল, কিন্তু এই ঘরের ভেতর এক অদ্ভুত প্রশান্তি। ট্রিনা একটা আরামদায়ক সোফায় হেলান দিয়ে বসে আছে। সে এখন আর পথে পড়ে থাকা ক্লান্ত বিক্ষিপ্ত মেয়েটি নয়। গত 24 ঘন্টা তাকে নিরাপত্তা দিয়েছে এই ঘর। সামনে বসে আছেন বাড়ির কর্তা, তার নাম অরুণিমাভ চৌধুরী। তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীর মালিক। অরুণিমাভ চৌধুরীকে দেখলে মনে হয় শান্ত নদীর মতো গভীর এবং স্থির। বয়স 40-এর কোঠায়, মাথায় অল্প পাক ধরেছে, যা তাকে আরো বিচক্ষণ ও ভরসাযোগ্য করে তুলেছে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার শান্ত গভীর দৃষ্টিতে কোনো কৌতূহল নেই, আছে শুধু এক নির্ভেজাল উদ্বেগ। তিনি যেন এই পৃথিবীর সব অস্থিরতা পেরিয়ে আসা এক মানুষ। অরুণিমাভ তার কফির কাপ নামিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, নাম কি? এই সহজ প্রশ্নেও তৃণার বুকটা কেঁপে উঠল হঠাৎই। সে মাথা নিচু করে জবাবে জানালো, ট্রিনা। উত্তরটা দিয়েই সে মাথা গুঁজলো। সে এই ভদ্রলোকের বাড়িতে এসেছে একদিন পূর্ণ হলো। কাল রাতে গাড়ির হেডলাইটের ঝলকানি আর ফুটপাতের ভিড়ে যখন সে বিধ্বস্ত অবস্থায় বসেছিল, তখন ইনি তাকে গাড়িতে তুলেছিলেন। জিজ্ঞেস করেছিলেন, কোথায় যাবে মা? এত রাতে একা কেন? ট্রিনা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, কোনো উত্তর দিতে পারেনি। অরুণিমাভ চশমার ফাঁক দিয়ে তার দিকে তাকালেন। আমি তোমাকে জোর করব না ত্রিনা, কিন্তু তোমার শরীর এখন অনেকটাই ভালো। এবার বলো, আমি তোমাকে কোথায় রেখে আসব? তোমার মা, বাবা বা কোনো আত্মীয় যার কাছে তুমি নিরাপদে থাকতে পারো? ট্রিনা মাথা ঝাঁকালো। সেই ভঙ্গিতে জেদ ছিল না, ছিল এক গভীর ক্লান্তি। কেউ নেই স্যার, আমার কেউ নেই। শব্দগুলি উচ্চারণ করলো চিবিয়ে চিবিয়ে। সে কি, কোনো বাবা মা ভাই বোন কেউ না? অরুণিমাভের কণ্ঠে অবিশ্বাস। তুমি এত বড় একটা মেয়ে, নিশ্চয়ই কোনো পরিবার আছে তোমার। হয়তো কোনো কারণে রাগ করে বা অভিমান করে চলে এসেছ। আমি কথা দিচ্ছি, আমি তোমার দিকটা বুঝবো, যাতে তারা তোমার উপর কোনো রাগ না করে। ট্রিনা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। শিশির তার সাথে যা করেছে, দীক্ষার সঙ্গে তার সম্পর্ক, এসব সত্যি কি এতই সহজ সরল মানুষটাকে বলা যায়?
এই বিশাল সমাজের চোখে সে নিজেই তো এখন পাপের প্রতীক। না স্যার, আমার কেউ নেই। বাড়ি ফিরে যাওয়ার মতো জায়গা আমার নেই। তৃণার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। সে মিথ্যা বলছে, কিন্তু সে জানে এই মিথ্যা তার একমাত্র সুরক্ষা। অরুণিমাবু কিছুক্ষণ নীরব রইলেন। তিনি গভীর দৃষ্টিতে তৃণার মুখের দিকে তাকিয়েছিলেন, যেন তার ভেতরের কথাগুলো পড়ে নিতে চাইছেন। তিনি বুঝতে পারলেন মেয়েটা এক গভীর ক্ষত নিয়ে এসেছে, যা সহজে প্রকাশ করতে রাজি নয়। ঠিক আছে, তুমি যদি না বলতে চাও আমি আর জোর করব না। অরুণিমা এবার নরম হলেন। তবে আমি তোমাকে এভাবে রাস্তায় ফেলে দিতে পারবো না। তুমি শিক্ষিত, রুচিশীল, তোমাকে দিকে বোঝা যায় তুমি কোনো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে নাও। কি করবে তুমি এখন? একটা কাজ খুঁজবে নাকি এখানে থাকতে চাও? ট্রেনা চমকে উঠল। কাজ? কি কাজ করবে সে? আবার এভাবে তো থাকাও যায় না একটা বাসায়। তবে এখানে যদি একটা কাজ পেত কিছু, ওই উছিলায় এই বাড়িটাতেই নির্বিঘ্নে থাকা যেত। সেই ভাবনা থেকেই পরবর্তী উত্তরটা করলো তৃণা। যদি কোনো কাজ পাই তবেই থাকবো স্যার। অরুণিবাবু মৃদু হাসলেন। সেই হাসিতে একটা নির্ভরতার ছোঁয়া ছিল। তিনি সোফা ছেড়ে উঠে জানালার কাছে গেলেন। বাইরে তার বিশাল বাগান। আমার স্ত্রী, তিনি এক মুহূর্ত থামলেন। সে আমাদের ছেড়ে চলে গেছে, আর আমি ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকি যে ছেলেদের সময় দিতে পারি না। আমার দুটো ছেলে, বড়টার বয়স 11, ছোটটার 7। তিনি ঘুরে দাঁড়ালেন। তুমি কি পারবে আমার বাবুদের দেখাশোনার দায়িত্ব নিতে? শুধু দেখাশোনা নয়, তাদের সঙ্গে গল্প করবে, তাদের সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনবে, তাদের একটু যত্ন করবে। এটা তোমার জন্য একটা নিরাপদ আশ্রয় হবে, আর বেতনের কথা চিন্তা করতে হবে না। ট্রিনার চোখ ভিজে এলো। সে এই লোকটার কাছে এসেছিল এক আশ্রয় প্রার্থী হিসেবে, আর আজ তিনি তাকে একটা কাজ দিচ্ছেন, একটা সম্মান দিচ্ছেন। ভাগ্য তাকে এক বাসার কেয়ারটেকার বানিয়ে দিল এইভাবে। কিন্তু এই কাজটা তার কাছে একটা সুযোগ, একটা নতুন জীবন শুরু করার প্রথম ধাপ। ট্রিনা মাথা নিচু করে বলল, পারবো স্যার, আমি ওদের মন দিয়ে দেখবো। অরুণিমাবু হাসলেন। সেই হাসিটা এবার উষ্ণতায় ভরা। ঠিক আছে, তোমার নতুন জীবন শুরু হলো তৃণা। এখন থেকে তুমি এদেরই খেয়াল রাখবে। ট্রিনা সোফায় আরো গুটিয়ে বসলো। বাইরে নয়, এই নতুন শান্ত সংসারে নিজের অতীতের সব যন্ত্রণা ফেলে সে যেন প্রবেশ করলো এক অজানা ভবিষ্যতে। তার ভেতরের আগুনটা হয়তো এখনো জ্বলছে, কিন্তু এখন সেই আগুনটা আর ধ্বংসাত্মক নয়, বরং নতুন করে টিকে থাকার ইচ্ছা শক্তি। ট্রিনার চলে যাওয়ার পরের অভ্যাসটা এখনো পুরোপুরি মেটেনি এই বাড়ি থেকে। বাতাসে এক ধরনের নীরবতা, অব্যক্ত শূন্যতা। তবু নিত্যদিনের কাজ থামিয়ে বসে থাকার তো কোনো মানে হয় না। জীবন তার নিজস্ব ছন্দে এগিয়ে চলে। দীক্ষা নিজেকে শক্ত হাতে সামলে নিল। মনের গভীরে কোথাও একটা শীতলতা। আশ্চর্যজনকভাবে তার মনে ততটা কষ্ট জমা হচ্ছে না তৃণাকে এইভাবে তাড়িয়ে দেওয়ার জন্য, বরং এক ধরনের স্বস্তি, হয়তো অনিচ্ছাকৃত এক মুক্তির নিঃশ্বাস। অন্যদিকে বকুলের মনে শান্তি নেই। সে অস্থির, ছটফট করছে। শান্ত ভাই আর এই বাড়ি আসছেন না কেন? কারণটা কি তবে সে নিজে? সেদিন রাগের বশে সেই তো আসতে মানা করে দিয়েছিল লোকটাকে। সে মানা কি তবে অভিমানে পরিণত হলো? লোকটা কি সত্যিই আর আসবে না? বকুলের অস্থিরতা কেবল বাড়িতেই থাকে, সেটা চোখ এড়ায় না দীক্ষার। বোনকে কিছু না বললেও তার চোখ জোড়া দেখে সে ভেতরে তোলপাটটা বুঝে নেয়। দীক্ষা বকুলকে ডেকে পাঠালো। আপা, দরজা ধরে দাঁড়ালো বকুল। আয় ভেতরে আয়। সে ভেতরে ঢুকলো। দীক্ষা কতগুলো নকশা আঁকা কাগজে তোলা ডিজাইন ধরিয়ে দিল। গুলো সুতো দিয়ে কাপড়ে ফুটিয়ে আনতে হবে। দীক্ষা শান্ত কণ্ঠে বলল, তার জন্য যেতে হবে ওস্তাদ বাড়ি। বকুলের মনটা যেন মুহূর্তেই নেচে উঠল। যদিও মুখে সে আমতা করে দ্বিধা দেখায়, কিন্তু মন থেকে সে বেশ খুশি। কারণ ওই বাড়ি যাওয়ার জন্য শান্তদের উঠোন মারিয়েই যেতে হবে। যে এক ঝলক দেখার ক্ষীণ আশা জন্মে অবাধ্য অসভ্য হৃদয় কোণে। বেশ তো, তুমি তৈরি হয়ে নাও আপা। কাগজগুলো নিতে নিতে বলে বকুল, এগুলো কি 3 পিসের গলা হবে? হাতেও দেওয়া যাবে। আগে দেখি সুতোয় ফুটে কেমন, কোন রঙে কোনটা হবে আমি আলাদা করে লিখে দিয়েছি। রং এঁকে দেখিয়েও দিয়েছি। ওই পেজটা ভালো করে দেখ। তুমি যাবে না? বকুল অবাক হলো। না, আমি এই অবস্থায় অত দূর যাব না। তাছাড়া শরীরটা জুত লাগছে না। কিন্তু হাত গুটিয়ে বসে থাকলেও তো হবে না। আমাদের রুদ্রাণী পেজটার 35,000 মানুষ যুক্ত হয়েছে। আজকে একটা পোস্ট করে সম্ভাব্য ওপেনিং তারিখটা জানিয়ে দেব। তার আগে আমাকে সব গুছিয়ে নিতে হবে, বুঝেছিস? বুঝেছি আপা, কিন্তু এসব তো বাবু আসার পর করলেও হতো। এই সময়ে
অসুবিধা নেই, বাবুর পর কত খরচ জানিস, মা কত আর সামলাবে বল। তোরও তো বয়স হয়েছে, যতটুকু যা পারি। আর আমি একা তো নই, তুই আছিস, শান্ত ভাই আছে, কাজল আছে, সবাই মিলে সামলাবি। আমি অসুস্থ থাকলেও। ভালো কথা, ওই ভদ্রলোক আসছেন না কেন? ঘটনা কি? বকুলের গাল জোড়া হঠাৎই রক্তিম হয়ে উঠল। সে মাথা নিচু করে চাপা স্বরে বলল, কি জানি আপা, কেন আসে না? তুই কিছু বলিসনি তো? ভ্রু পাকালো দীক্ষা। অস্বস্তিতে মিশে গেল বকুলের মন। না, ঘাড় নাড়ালো দুধারে। আমি আবার কি বলতে যাব? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আর পারিয়ে কথা বলতে যাব? এমন করিস কেন? একটু সহজ সরল হলো, লোকটা ভালো তো। ইস, কত যে ভালো জানা আছে। আপা, তুমি তার কথা ছাড়ো তো, আমি তবে বেরোই। যাবি তো, কিন্তু শোন, যদি দেখা টাকা হয় আসতে বলিস। এই পরিবারটা শুধু আমার না, তারও। সে যদি ওস্তাদ বাড়ির খোঁজ না দিত, আমরা জানতাম কোথা থেকে। বকুল কিছুই বললো না, তৈরি হলো বেরিয়ে পড়বার জন্য। প্রথমে একা যেতে চাইলো, পরে কাজল কিনলো। দুই ভাই বোন পা বাড়ালো ওস্তাদ বাড়ির উদ্দেশ্যে। পা বাড়াতে বাড়াতে বকুলের মন কেবলই দোয়া করতে থাকলো একটিবার যেন শান্তর সাথে তার দেখা হয়ে যায়। ওই উঠোনে, ওই পথে কেবল একবার। আল্লাহ বুঝি সত্যিই বকুলের ফিসফিসানি শুনেছিল। তাই তো বড় রাস্তার মোড় ঘুরতেই চোখে পড়লো মানুষটাকে, শান্ত। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাসের ডগা চিবুচ্ছে, উদাস দৃষ্টি তাক করে রেখেছে দূর দিগন্তে। শান্তকে দেখে বকুলের হৃদয় কিছু একটা তীব্র গতিতে দৌড়ে গেল। সেটা রক্ত নাকি আশা, সে নিজেও ঠাহর করতে পারলো না। সে থমকে গেল, দ্বিধা তাকে গ্রাস করলো। সে কি দৌড়ে গিয়ে লোকটার কাছে দাঁড়াবে, নাকি এমন ভান করবে যেন দেখেইনি, তারপর এড়িয়ে দ্রুত চলে যাবে? কিন্তু না, প্রিয় মানুষটিকে এত কাছে পেয়েও এড়িয়ে যাওয়া এত সহজ নয়। মনের সমস্ত বাঁধ ভেঙে গেল। সে সোজা শান্তর কাছে গিয়ে থামলো। কাজলকে কেবল বলল, তুই যা, আমি আসছি। কাজল অবাক হলেও কথা বাড়ালো না। বকুলের চোখ মুখের ভাব তাকে চুপ করিয়ে দিল। সে আর কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি পা চালিয়ে ওস্তাদ বাড়ি থেকে চলে গেল। শান্ত ভ্রুকুচকে বকুলকে দেখলো। সে হয়তো অবাক হলো, কিন্তু তার চেহারায় এমন একটা ভাব ফুটিয়ে তুললো যেন বকুলের এখানে আসা যাওয়ায় তার কিচ্ছুটি আসে যায় না। সম্পূর্ণ উদাসীন, এমনকি একটা কথাও বলল না। পাথরের মতো স্থির হয়ে মনোযোগ দিয়ে ঘাসের ডগা চিবোতে লাগলো, যেন এই মুহূর্তে এর চেয়ে গুরুত্বপূর্ণ তার জীবনে আর কিছুই নেই। বকুল অস্বস্তিতে মিশে দাঁড়িয়ে রইল এই আশায়, হয়তো সে নিজ থেকে তার সঙ্গে কথা বলে উঠবে। কিন্তু সে আশায় ঘুরে বালি চোখে দেখে দীর্ঘ নীরবতার পর বকুলি শেষমেশ নিজ থেকে কথা বলতে শুরু করলো। ছোট একটা নিঃশ্বাস ফেললো, ঠোঁটে এক চিরিতে হাসি ফুটিয়ে শুধালো, কি করেন শান্ত ভাই? এই অপেক্ষাতেই ছিল শান্ত। তাকে তেরা তেরা কথা শোনানোর ফলাফল আজ হাতে নাতে ফেরত দেবে সে। যতটা তারামি বকুল দেখিয়েছে তার চেয়ে দ্বিগুণ। কপালে ভাঁজগুলো আরো স্পষ্ট করে জবাবে বলে উঠল শান্ত, নৃত্য করি। বকুল থতমত খেলো। কই, আপনি তো ঘাসের ডগা চিবোচ্ছেন। চোখে যখন দেখতেই পাচ্ছিস তখন আবার জিজ্ঞেস করছিস কেন? নাকি ছেলে মানুষ দেখলে মুখের ভিতর কুটকুট করে? চুপ থাকতে পারিস না? বকুলের চোখে পানি চলে এলো। কিভাবে ক্যাটক্যাট করে কথা বলেছে দেখো। একটু কি দয়া মায়া নেই? এত রাগ, রাগ হলে সেটা দেখাতে হবে বুঝি। মন ছোট করে বকুল বলল, আপনি আমাদের বাড়িতে যান না কেন? আর দীক্ষা আপা আপনার কথা আজকেও জিজ্ঞেস করলো। বলে দিস, আমি আর ও বাড়িতে আমার ছায়াও ফেলবো না, যেখানে আমার মান সম্মানের কোনো দাম নেই। আপনি এমন করছেন কেন? আমি না হয় সেদিন একটু রাগ হয়ে। তোদের মতো ছোট লোকদের সঙ্গে মেশাটাই আমার গ্রেট মিস্টেক, বুঝেছিস? শান্ত ভাই, কি সত্যি বলে হাতে লাগলো? লাগুক গে, আই নো কেয়ার। বকুল একটা দীর্ঘশ্বাস ফেললো, এবারে কণ্ঠস্বর অপরাধী সূচক করে তুলল। আমি মাপ চাইলাম, আপনাকে আর কোনোদিন অসম্মান করব না। শান্ত ভ্রু উঁচিয়ে তাকালো, মনে মনে পৈশাচিক শান্তি অনুভূত হচ্ছে। কিন্তু ওপর দিয়ে ভাব এমন যেন বকুলের নত মাথাতেও তার কিছু আসে যায় না। সে মুখ থেকে চাবানো ঘাসের ছাবনাটুকু থু করে ছুঁড়ে ফেললো। তারপর নিচু হয়ে আরেকটি ঘাসের টাকা ছেড়ে নিল। কি এমন ব্যস্ত বাবা, উত্তর দিচ্ছে না। বকুল মনে মনে আওড়ালো, একবার আপনাকে রেজিস্ট্রি করে নেই, তারপর দেখাবো এইসব ভাবের গুল্লি মারি। এখন শুধু সহ্য করে নিলাম। মুখে বলল, আমরা ওস্তাদ বাড়ি যাচ্ছি, আপা অনেকগুলি ডিজাইন করে দিয়েছে। তার শরীর কেমন জানতে চাইলো শান্ত, মুখে গাম্ভীর্য টেনে ধরা। বকুল জানালো, ভালো আছে, তবে শরীরের অস্থিরতা বেড়েছে। আর সেদিনের পর তো, তবে আপা নিজেকে সামলে নিয়েছে, এটা একটা ভালো দিক।
ঠেকতে ঠেকতেই শেখে মানুষ। যার আবেগ ভরা মন থাকে একসময় সে আবেগ শূন্য হয় পরিস্থিতির কারণে। ব্যাপার না। আপনি কি যাবেন? না, তুই যা। আমাকে ক্ষমা করেননি? আমি কিন্তু সত্যি সরি। শান্ত কোনো অতিরিক্ত কথা বলল না, কেবল জানিয়ে দিল আজ সন্ধ্যার দিকে সে আসবে ওদের বাড়িতে। এখন তার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। এইটুকু শুনেই বকুলের মনটা অদ্ভুত এক শান্তি আর আনন্দে ভরে উঠল। মানুষটা তাকে ভালোবাসে কিনা সেটা এখনো নিশ্চিত নয়, তবু তার বুকের গভীরে একটা ক্ষীণ আশা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। যেন মনে হচ্ছে হয়তো হয়তো শান্তকে একদিন সত্যিই নিজের করে পাওয়া যাবে। সেই আশাতেই বকুল আজ একটা সিদ্ধান্ত নিল, আর লুকোচুরি নয়, আর বুক চেপে রাখা নয়। আজই সে শান্তকে তার মনের সব অব্যক্ত কথা খুলে বলবে, ভালোবাসার কথাগুলো, ভরসার কথাগুলো, যা এতদিন কেবল নিজের ভেতরেই জমে রেখেছিল। দেখা যাক, শান্ত হয়তো বুঝবে তাকে, হয়তো সাড়াও দেবে সে ভালোবাসায়। আর যদি না দেয়, মুকুল আপাতত সে ভাবনায় যেতে চায় না। যা হওয়ার হবে, আজ সে নিজের ভেতরের সত্যিটা জানিয়ে দেবে। অন্যদিকে শান্তের মাথায় ঘুরপাক খাচ্ছে সম্পূর্ণ ভিন্ন কথা। দীক্ষাকে যা বলতে চায় সেটাকে আদৌ কোনো দিন বলতে পারবে? বলতে পারলেও দীক্ষা কিভাবে নেবে? রাগ করবে, কষ্ট পাবে, নাকি বুঝে নেবে? তার মনে শক্ত একটা বিশ্বাস আছে দীক্ষা সবকিছু শুনে হয়তো ইতিবাচক ভাবেই নেবে। তবু অস্বস্তি হচ্ছে তার, কারণ কথাগুলো কিভাবে সাজাবে, কোনটা আগে বলবে কোনটা পরে, সেই ভাবনাই তাকে অদ্ভুত এক অস্থিরতায় ফেলে দিয়েছে। কথা বলতে পারলেই বোধহয় সব হালকা হয়ে যেত, কিন্তু সেই প্রথম পদক্ষেপটাই নেওয়া যেন সবচেয়ে কঠিন শান্তির জন্য। আলো ঝলমলে সকালের বিপরীতে দোতলার 3 নম্বর ঘরের এই সে গাঢ় অন্ধকার এখনো শিশিরের চোখের পাতায় জমাট বেঁধে আছে। যখন সে চোখ খুলল, মাথার ভিতর যেন একটা না ঢোল বাজিয়ে যাচ্ছে কেউ। পুরো শরীরটা ব্যথায় আড়ষ্ট, তলপেটে এমন এক ভোঁতা যন্ত্রণা, মনে হচ্ছে কেউ যেন তার ভেতরকার সমস্ত টিউবলাইট একসঙ্গে নিভিয়ে দিয়েছে। সে নড়তে পারছে না, কেবল গোঙাচ্ছে। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের নোংরা তেলচিটে চাদর দেওয়া একটি বেডে। চারপাশে বোটকা, জীবাণুনাশক আর ডেটল মেশানো এক অদ্ভুত গন্ধ। বেডের পাশে একটি চেয়ারে মুখ ভোতা করে বসে আছে সবুজ, রূপালী হোটেলের সেই ম্যানেজার। সবুজের মুখখানা দেখে মনে হচ্ছে সে কেবলই বিলের সবচেয়ে বিষণ্ণ মাছটা গিলে গলা ব্যথায় কাটাচ্ছে ভেতরে ভেতরে। শিশির কোনো মতে ফ্যাস ফ্যাসে গলায় বলতে পারলো, সবুজ ভাই, কি হচ্ছে আমার? আমি এখানে কেন? আর আমারও তো ব্যথা কেন হচ্ছে? নয়ন কোথায়? উফ, মাথাটা তো ভারী লাগছে। উফ, কি বিদঘুটে যন্ত্রণা। সবুজ ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে কোনো সমবেদনা নেই, আছে কেবলই এক অদ্ভুত আতঙ্ক মেশানো বিরক্তি। কথা বললেন না তো? আপনার জন্য আমি পড়ছি মহা বিপদে। আমার এখানে আটকায়া রাখছে। আপনার জ্ঞান না ফেরা অবধি যাইতে পারবো না। এই আপনি বলেন, আপনার গুরুত্বপূর্ণ জিনিস খোয়ানোর ব্যাপারে আমার কোনো হাত আছে কিনা? বলেন সবাইকে। শিশির ভ্রু কুচকে ফেললো। গুরুত্বপূর্ণ জিনিস কি আছে? টাকা, ব্যাগ? আরে বাবা, ভালো করে বলেন না, আমার মাথা কাজ করছে না। শিশির উত্তেজিত হয়ে উঠল। ড্রাগসগুলো কোথায়? ওটা হারালে সারা সর্বনাশ হয় আল্লাহ। সবুজ এবার টেবিল থেকে একটি ছোট স্টিলের বাটি তুলে নিয়ে টেবিল চাপড়ে মারছে। তাতে খট করে শব্দ হলো। টাকা পয়সার কথা ছাড়েন ভাই। আপনার যে টুনটুনি পাখি গেছে নয়নতারা, সে আপনার যৌবনের অহংকারটা কেটে নিয়ে চলে গেছে। কথাটা শুনে শিশিরের মস্তিষ্ক যেন হঠাৎ 10,000 ভোল্টের কারেন্ট খেলে গেল। যন্ত্রণার অনুভূতি ছাপিয়ে এক ভয়ঙ্কর শূন্যতা তাকে গ্রাস করেছে। সে বিছানায় তড়পে ওঠার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি বলছো তুমি? কেটে নিয়েছে মানে? শিশিরের কণ্ঠস্বরটা আতঙ্কে চিচি করে ওঠে, যেন সে দুম করে ফুটো হয়ে যাওয়া একটা বেলুন। সবুজ কাঁধ ঝাঁকিয়ে বলল, কাটাকুটি নিখুঁত সার্জারি। ডক্টর বলেছে আপনি এখন সম্পূর্ণ অপুরুষ। এই জগতে আপনার আর পুরুষত্ব বলে কিছুই রইল না। অভিনন্দন। শিশিরের চোখ দুটো কপালে উঠে গেল। মনে হচ্ছে যেন সেগুলো দুটো টেনিস বল হয়ে বেরিয়ে আসবে যে কোনো মুহূর্তে। সে সিলিংয়ের দিকে তাকিয়ে এক অভূতপূর্ব চিৎকার করে উঠল। তার সেই চিৎকারটা কোনো পুরুষের দুঃখের আর্তনাদ নয়, বরং এক কার্টুন চরিত্রের বিকট আওয়াজের মতো শোনাচ্ছে। আমার টুনটুনি, আমার আমার সব চলে গেল। এখন আমি কি করব? আমি এখন কিভাবে আমার মান সম্মান সব?
শিশিরের চিৎকার শুনে পাশের বেডের এক বৃদ্ধ রোগী হাঁপাতে হাঁপাতে বালিশ মাথায় চাপা দিলেন। সবুজ এবার উঠে দাঁড়িয়ে শিশিরের দিকে ঝুঁকে পড়ল। তার কণ্ঠে কোনো আবেগ নেই, যেন সে বাজারের দর জানাচ্ছে। দেখুন শিশির সাহেব, শান্ত হন। যেটা গেছে সেটা গেছে। আর নিশ্চয়ই আপনি এমন কিছু করেছিলেন যার কারণে কত কাস্টমার আসে যায়। কই, এমন তো কোনোদিন হলো না। নয়নতারা, বিশ্ব বেজন্ম কইও। ইস, এখন একদম গালি বের হইতেছে। খুব তো 2 দিন তুলতুল করলেন দেখলাম। মানা করেছিলাম আপনাকে, অতিরিক্ত ঘেইসেন না। শুনলেন না তো, এবার ভোগেন। শিশির থরথর করে কাঁপছে। খুব ইচ্ছে করছে এসব কিছু মিথ্যে প্রমাণিত হোক। সে এখনই ঘুম থেকে জেগে উঠবে আর দেখবে সে শুয়ে আছে রূপালী হোটেলের বিছানায়। কিন্তু না, এসব সত্যি। চাইলেও এসব মিথ্যে হয়ে যাবে না। সত্যি আজ শিশির একজন অপুরুষ। খাবারের ভেতর ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে নয়নতারা এই কাজ ঘটিয়ে পালিয়েছে। ঘুমের ঘরে ব্যথাবোধ কিংবা কি হচ্ছে তার বিন্দুমাত্র বোধ শক্তি শিশিরের হয়নি। রক্তের নরম স্রোতে ভেসে গেছে গোটা বিছানা। শরীর হাল ছেড়ে দিয়ে মস্তিষ্ককে অবশ শিথিল করে দিয়েছিল, ফলে জ্ঞান হারিয়েছিল শিশির। এমন যদি হতোই তবে সে কেন বেঁচে রইল? মরেই যেত না হয়। এই বেঁচে থাকার কোনো মানে আছে? নেই। কেন জ্ঞান ফিরল তার? শিশিরের ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারছে না। সে পারছে না। বুকের ভেতর ভেঙে গুড়িয়ে চূর্ণ বিচূর্ণ হচ্ছে সবকিছু। নয়নতারা, কি করলে তুমি? কেন করলে? বোকা শিশির, নয়নতারা সেই রাতে শুধু আপনার পুরুষত্বই কাটেনি, সে আপনার সব অহংকারও কেটে নিয়েছে। আপনিই তো বলেছিলেন নারীরা কেবল দেহের পোশাক। এখন আপনিই তো খোসা ছাড়ালেন, নারিকেলের মতো পড়ে আছেন। এখন আপনি শুধু শরীর, যার ভেতরে আর কোনো জোর নেই, অহবতনও নেই। আপনি বেঁচে থাকবেন মরে যাওয়ার জন্য। এটাই আপনার সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় অভিশাপ। অভিশপ্ত জীবনে আপনাকে স্বাগতম। সবুজ উঠে দাঁড়ালো। আমি এবার যাব। আপনার জ্ঞান ফিরেছে, আমার মুক্তি ভাই। নয়ন কোথায়? আবারও জানতে চাইলো শিশির। সবুজ ঠোঁট উল্টেই বলল, ফুরুত, বনের পাখি বনে উইরা গেছে। সবুজ ভাই, হেলে করবেন না, খবরদার। আমার সাথে রাগ দেখাইবেন না। আমি আপনার কোনো বালডাও করি নাই। নয়ন রে আমি নিজেই খুঁজতেছি, বুঝছেন? এত বড়সড় অঘটন ঘটাইয়া সে কি এখন বৈশা পোলাও বিরিয়ানি খাবে কি আঙ্কেল? শিশির আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই তার চোখ ছানা বড়া হয়ে উঠল। সে দেখলো ধীর পায়ে হেঁটে আসছে পুলিশের একটি দল। সামনে লম্বা মোটারাম একটি অফিসার। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মনে হচ্ছে সকালে করা লিকারের চা খেয়ে তার মুখ বিস্বাদ হয়ে গেছে। সবুজ যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে ঝট করে পুলিশ অফিসারদের দিকে এগিয়ে গেল। তার চোখে মুখে বিরাট এক নির্দোষ সেজে বসার চেষ্টা, কিন্তু গলার স্বর কাঁপছে থরথর করে। স্যারদের দিকে হাত জোড়ো করে বলল, স্যার, আমার আগে ক্লিয়ার করেন। এই যে রোগী, তার মুখেই শুনেন আমি কিছু করি নাই। সব করেছে ওই নয়নতারা। ওরে ধরেন স্যার, আমারে ছাড়েন। আমি তো গরিব ম্যানেজার, এইসব কাণ্ড আমার পক্ষে করা সম্ভব? ওসি ঠান্ডা দৃষ্টিতে সবুজকে স্ক্যান করে, তারপর চোখ সরিয়ে শিশিরের দিকে তাকালো। শিশির ততক্ষণে অর্ধেক উঠে বসেছে, কাদো কাদো মুখে গলা বাড়িয়ে দিল, স্যার, স্যার, আমার বাঁচান। ও মেয়েটা আমার শেষ করে দিছে, আমার সর্বনাশ করে পলাইছে। ওরে ধরেন স্যার, আমার ন্যায় দেন স্যার। আমার পুরুষ থেকে অপুরুষ বানিয়ে দিছে। ওসি ভ্রু তুলে তাকালো। যেখানে সেখানে ঢুকানোর নেশা থাকলে এমনই হয়। কম তো দেখলাম না এই পেশায়। তবে তার আগে আপনার নিজের ব্যবস্থা করতে হইতেছে। এ কথা শুনে শিশির থমকে গেল। মানে আমার কি ব্যবস্থা? ওসি তার পেছন থেকে একটি কালো রঙের ব্যাগ এগিয়ে ধরল। এই যে এই ব্যাগটা চিনতেছেন? শিশির ব্যাগটা দেখে মুহূর্তে রং বদলে গেল। এই তো, ঠিক এই ব্যাগে ছিল তার ড্রাগস আর টাকা ভরপুর করে ঠাসা অবস্থায়। এই ব্যাগ তাদের হাতে তুলে দিল কে? সর্বনাশ! সে তোতলাতে তোতলাতে বলল, এটা তো মানে আমারটা। কিন্তু ওসি ব্যাগটি খুলে ভিতরের জিনিস একটু নেড়ে চেড়ে দেখল। ওহো, বাহ, টুনটুনিটা গেছে, কিন্তু ব্যাগে মাল, টাকা, ড্রাগ সবই ঠিক আছে। ভালো। এখন আপনার হাসপাতাল থেকে সিধা থানায় নিতে হবে। শরীর সুস্থ করেন তাড়াতাড়ি ভাই। এরপর
আমাদের পাদ্দানিও তো নিতে হবে নাকি? সবুজ পাশে দাঁড়িয়ে মুখ মাটিতে পুঁতে ফেলার মতো নিচু করেই বলল, স্যার আমারে ছাইরা দেন, তারপর তাদের যা করার করেন। ওসি হাত তুলে তাকে থামিয়ে দিল। তোমাকেও আমাদের সাথে যেতে হবে। অত সোজা নাকি সব কিছু? কে অনুমতি দিয়েছে এই হোটেল চালানোর? হোটেলের নামের পেছনে কি কি কইরা বেড়াও আমরা জানি না মনে করো? খবর তোমরাও হবে চান্দু। স্যার আমারে মাফ কইরেন স্যার, আমি কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন আমি এইসবে নাই স্যার। সবুজ ভ্যাও ভ্যাও করে কেটে ফেললো। ওসি বড্ড বিরক্ত হলেন। তাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিতেই দুজন কনস্টেবল ঠেলে ধাক্কিয়ে হাসপাতাল থেকে নিচে নামিয়ে নিতে লাগলো। শিশির জড়ো ভরত হয়ে আছে। তার মনে হচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কিভাবে কি হচ্ছে কিছুই মাথায় খেলছে না। এগুলো সব সত্যিই না স্বপ্ন? একটা চিমটি দিয়ে দেখা উচিত, কিন্তু সেই সুযোগ পেল না বেচারা। তার আগেই ওসির নির্দেশ তাকে তুলতে এগিয়ে এলো দুজন। বহুত চিকিৎসা হয়েছে, এবার বাকি চিকিৎসা আমরাই দেব। ওরা ওঠাও। ওসির হুকুমে শিশিরের হৃদয় নড়ে উঠল। স্যার স্যার কোনো মতে উচ্চারণ করলো শিশির। এই আস্তে আস্তে বেচারা আবার সোনাদানা দুটোই ছিনতাইছে, সাবধানে ধরো। কনস্টেবল দুজনেই ঠোঁট টিপে হাসি আটকালো। শিশিরের মাথা ঘুরছে, ভন ভন করছে। একটু অজ্ঞান হওয়া গেলে কি খুব ক্ষতি কিছু হয়ে যেত? ধুর, অজ্ঞান হওয়ার কোনো মন্ত্রও তো তার জানা নেই। উঠে দাঁড়ানোর সময় অজান্তে বেরিয়ে এলো একটি আত্মচিৎকার। লজ্জায়, শরমে, ভয়ে শিশিরের চোখে পানি চলে এলো।